আজকে আমরা আসছি প্রবাহিত তড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটির দ্বিতীয় পর্বে। অর্থাৎ আজকে আমরা শুরু করব ওহমের সূত্র থেকে। তার আগে বলি, গতদিন দুটো প্রশ্ন দিয়েছিলাম, অর্থাৎ দুটো প্রবলেম দেওয়া ছিল, সলভ করে পাঠানোর কথা বলা হয়েছিল যে কমেন্ট বক্সে। তো মাত্র দু একটা অ্যান্সার এসছে, বাকি কিন্তু আসেনি। আশা করব পরের দিন বা আজকে যে প্রশ্নগুলো দেখব সেটা তোমরা কিন্তু ভালো করে আনবে এবং অ্যান্সারগুলো আমাকে জানাবে কমেন্ট বক্সে, তাহলে বুঝবো যে তোমরা প্র্যাকটিস করছো। তো আগে সেই দুটো অ্যান্সার বলে দিই। প্রথম অ্যান্সার হবে, আমার প্রশ্নটা ছিল যে একটা 2 কুলম আর একটা 5 কুলম চার্জ। তাহলে শুধু অ্যান্সারটাই বলছি, Q1 সমান 2 কুলম, Q2 সমান 5 কুলম, আর ওদের মধ্যে যে সেপারেশনটা ছিল, ব্যবধানটা ছিল 50 সেমি। এটাকে মিটার করলে হয় 50/100, অর্থাৎ 0.5 মিটার। আর এসআই পদ্ধতিতে ফোর্সের ভ্যালু কত এটা চেয়েছিল এবং এয়ার মিডিয়াম বলা ছিল। তাহলে 1/4πε0 Q1 Q2 বাই r স্কয়ার। এটা হিসাব করলে হয় 9 × 10⁹, 2 × 5, r স্কয়ার মিন্স 0.5 এর হোল স্কয়ার। তাহলে হিসাবটা হবে 9 × 10⁹ ইনটু 10 ইনটু নিচে 0.25, ওটা করলে হবে 100/25। তাহলে এটা দিয়ে এটাকে গুণ করলে হয় 4, তাহলে 36 × 10⁻10 নিউটন। এটা হচ্ছে প্রথমটার উত্তর। দুইয়ের একটা প্রশ্ন ছিল, একটা চার্জের ভ্যালু বের করতে বলা হয়েছিল যে 5 অ্যাম্পিয়ার করে কারেন্ট যাচ্ছে একটা কন্ডাক্টরের মধ্য দিয়ে 15 মিনিটস ধরে। তাহলে সেখানে কিউ কত এটা হিসাব করতে বলা ছিল। আমরা এটা মুছে দিচ্ছি, 2 নম্বর অ্যানসারে আসছে। কিউ সমান আইটি, আই এর ভ্যালু 5 অ্যাম্পিয়ার আর টি 15 মিনিট ছিল, তাহলে সেকেন্ড করতে হবে। 15 × 60, এটা হয়ে যাবে কুলম। তাহলে 5 × 15 × 60, এটা কত হবে 300 × 15, মানে 4500 কুলম। এই হলো অ্যান্সার। এই দুটো কোশ্চেন আগের দিন দেওয়া ছিল। এবার আমরা আজকে আসছি ওহমের সূত্র বা ওহমস ল। ওহমস লতে কি বলেছে যে যে কোনো পরিবাহী তার, ধরলাম এটা একটা পরিবাহী তার বা কন্ডাক্টিং ওয়্যার, এর মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাবে অর্থাৎ আই, সেটা ডিপেন্ড করবে এর দুটো এন্ড অর্থাৎ এ এবং বি, এই দুটো এন্ডের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব প্রভেদের উপর। অর্থাৎ এর মধ্যে যে কারেন্টটা যাবে, যে প্রবাহ মাত্রাটা যাবে, সেটা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক। তাহলে ওহমস ল থেকে লেখা যায় I প্রপোর্শনাল টু VA মাইনাস VB। তো এখানে আমি যদি একটা কনস্ট্যান্ট নিয়ে আসি, তাহলে কনস্ট্যান্টটা হয় 1/r, এটা হয় VA মাইনাস VB, ঘুরিয়ে দিলে হয় VA মাইনাস VB IR। এই VA মাইনাস VB হলো A এবং B দুটো এন্ডের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স বা বিভব প্রভেদ, যেটাকে আমরা পরে V ধরবো। তাহলে V সমান IR, এটাই হলো ওহমস ল, ম্যাথমেটিক্যাল ফর্ম বা গাণিতিক রূপ, ম্যাথমেটিক্যাল ফর্ম। আর এখানে আমরা ধরে নিচ্ছি যে VA টা VB থেকে বেশি। এইটাই হলো ওহমের সূত্র। এবার এখান থেকে আমরা রোধ অর্থাৎ এই R 1/r যে কনস্ট্যান্ট রয়েছে, R টাকে বলা হবে রেজিস্ট্যান্স, যেখানে R হলো রেজিস্ট্যান্স অফ দি কন্ডাক্টর অর্থাৎ পরিবাহীর রোধ। সেই R এবার কাকে বলে বা R এর ডেফিনিশনটাতে আমরা আসবো। তাহলে এখান থেকে ডেফিনিশন অফ রেজিস্ট্যান্স বা রোধের সংজ্ঞা।
definition of resistance. R is equal to V by I. এখান থেকে আমরা সংজ্ঞাটা দিতে পারবো যে কোন পরিবাহী রোধ বলতে বোঝায় ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ এবং তার মধ্য দিয়ে প্রবাহ মাত্রার অনুপাত। ইংরেজিতে বললে আমরা বলবো যে রেজিস্ট্যান্স হলো এমন একটা কোয়ান্টিটি যে কোনো কন্ডাক্টরের, যেটা হচ্ছে ওই কন্ডাক্টরের দুটো এন্ডের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স এবং তার মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে তাদের মধ্যে রেশিও। তাহলে এই আকারে আমরা সংজ্ঞাটা দিতে পারি। এবার পাশে যে কোনো বই থাকলে বইটা থেকে একটু পড়বে, আমি জাস্ট বলে দিয়ে যাচ্ছি। এবার এখান থেকে আমরা গ্রাফ আনবো, ভি এবং আই এর গ্রাফ। ভি আই গ্রাফ হবে একটা স্ট্রেট লাইন এবং যেটা অরিজিন দিয়ে যাবে, কারণ আচ্ছা আমরা এদিকটা ভি নিই জেনারেলি। এর কারণ হচ্ছে যে যদি আমরা পোটেনশিয়াল ডিফারেন্সটা বাড়াই তত আই এর ভ্যালুটা বাড়তে থাকে। যদি পোটেনশিয়াল ডিফারেন্সটা জিরো করে দিই তাহলে আই হবে জিরো। তাহলে এই গ্রাফ, এটাই হলো লেখচিত্র। এর নতি হবে আই বাই ভি অর্থাৎ 1 বাই আর। তাহলে নতি যদি 1 বাই আর হয় তাহলে রোধ কত হবে? রোধ আর সমান হবে 1 বাই নতি। নতি মানে কত কোণে ওই স্ট্রেট লাইনটা হেলে আছে। এটা যদি থিটা কোণ আমরা ধরে নিই তাহলে নতি বা প্রবণতা বা গ্রেডিয়েন্ট যেটাকে আমরা বলি, এটা সমান tan থিটা। এইখান থেকে আমরা ইকুয়েশনটা পেয়ে যাব, অর্থাৎ রোধের ভ্যালুটা আমরা পেয়ে যাব। এই হলো রোধের সংজ্ঞা। এবার আসছে তার একক, ইউনিট। এসআই তে ভোল্ট বাই অ্যাম্পিয়ার, এটাকে বলে ওহম। ওহমস ল, তাই ওই রোধের যে ইউনিটটাকে বলছি আমরা ওহম। আর ডাইমেনশন কি হবে বা মাত্রাটা কি হবে? মাত্রাটা হবে ভোল্ট। ভোল্টের ডাইমেনশন হচ্ছে m l স্কয়ার t টু দি পাওয়ার -2 বাই it। তার সঙ্গে আরেকটা i যাবে নিচে অ্যাম্পিয়ারের জন্য। তাহলে হয়ে গেল m l স্কয়ার t টু দি পাওয়ার -3 i টু দি পাওয়ার -2। এই হলো রোধের মাত্রা, তাহলে একক মাত্রা। এবার আমাকে মনে রাখতে হবে যে সমস্ত কন্ডাক্টর বা যে সমস্ত পরিবাহী এই সূত্রটা মেনে চলবে তাদের একরকম ভাগ করা হয় আর অন্যদেরকে সেই দুটো নামে এবার আসছে। তাহলে এটা একক মাত্রা অবধি হলো এবং সংখ্যাটা বলা হলো। এরপর আমরা আসছি ওহমীয় ও অহমীয়। ও পরিবাহী, এটা একটা সিম্পল ব্যাপার। যে সমস্ত কন্ডাক্টর ওহমস ল মেনে চলবে বা মেনটেন করে চলে বা ওবে করে তাদেরকে বলবো ওহমীয় পরিবাহী। যেমন যে কোনো পরিবাহী, যেমন লোহা, তামা, অ্যালুমিনিয়াম, রূপা, এরা। যে সমস্ত পদার্থ ওহমের সূত্র মেনে চলে না তাদেরকে বলবো আমরা নন ওহমিক বা অওহমীয় পরিবাহী। যেমন কে কে আছে? তাহলে এক নম্বরে ওহমীয় এক্সাম্পল কি কি বললাম? যে কোনো ধাতু, যে কোনো ধাতু বা মেটাল। দু নম্বরে অওহমীয়, এরকম কে কে আছে না? তড়িৎ বিশ্লেষ্য অর্থাৎ ইলেকট্রোলাইটিক সাবস্টেন্স, সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী যেমন সিলিকন বা জার্মেনিয়াম। এরাই হলো নন ওহমিক বা অহমীয়, অর্থাৎ এরা ওহমের সূত্র মেনে চলে না।
যেমন এই সিলিকন বা জার্মেনিয়ামের ক্ষেত্রে আমরা যদি ভিআই গ্রাফটা দেখি, তাহলে এইরকম আমরা গ্রাফ পাবো, ভিআই গ্রাফ। এইখান থেকে আমরা বুঝতে পারি যে আগেরটা স্ট্রেট লাইন ছিল আর এটাতে একটা কার্ভ এসছে, সেই জন্য এদের মধ্যে তফাৎটা আমরা বুঝতে পারি। এরপর আমরা একটা নতুন অংশে যাচ্ছি, যে কোনো একটা কন্ডাক্টরকে বা পরিবাহীকে যদি আমরা এক্সটার্নাল কোনো ব্যাটারি বা ইলেকট্রিক সোর্সের সঙ্গে আমরা যোগ করি বা সেলের সঙ্গে যোগ করি, তখন কি ঘটনাটা ঘটে। যে কোনো ব্যাটারিকে সার্কিটে যখন আঁকবো আমরা এইভাবে আঁকবো, একটা প্লাস একটা মাইনাস, এটাই ব্যাটারি যার ইএমএফ হলো ই। এই ব্যাটারিকে আমরা একটা ল্যাম্প বা পাখা বা যে কোনো কিছুর সঙ্গে যদি যোগ করি, সেটাকে বলা হয় এক্সটার্নাল রেজিস্ট্যান্স বা বাহ্যিক রোধ, তাকে ক্যাপিটাল আর দিয়ে লেখা হয়। এখন যদি ব্যাটারির মধ্যে তো কিছু রাসায়নিক উপাদান থাকে, অর্থাৎ কেমিক্যাল সাবস্টেন্স থাকে, তার জন্য নিজস্ব কিছু বাধা তৈরি হয়। সেটাকে যদি আমরা স্মল আর ধরি, ইন্টারনাল রেজিস্ট্যান্স, তাহলে মোট বাধা বা টোটাল রেজিস্ট্যান্স আর প্লাস আর। আচ্ছা, এটা আমরা কি কি পড়তে যাচ্ছি একটু বলে দিই। এটাতে আমরা অভ্যন্তরীণ রোধ বা ইন্টারনাল রেজিস্ট্যান্স যেটা বললাম সেটা, এই কনসেপ্টটা নেব। আর নষ্ট ভোল্ট, এই অংশ আলোচনাটা করছি, অর্থাৎ ইংরেজিতে বললে হয় ইন্টারনাল রেজিস্ট্যান্স লস্ট ভোল্ট তার প্লাস আর। তাহলে আই বা কারেন্ট কত হবে, ই বাই আর প্লাস আর। এখান থেকে আসছি ই ইজ ইকুয়াল টু আই আর প্লাস আই আর, ই মাইনাস আই আর, এটা সমান আই আর, और ই মাইনাস আই আর সমান ভি। আমরা গতদিন বা গত ক্লাসে যেটা দেখেছিলাম, আমরা বলেছিলাম যে পোটেনশিয়াল ডিফারেন্স অর্থাৎ বিভব প্রভেদ তড়িৎচালক বলের থেকে কম হয়, সেটা আমরা এই ইকুয়েশন থেকে পেয়ে যাচ্ছি। কিন্তু তাহলে এখান থেকে আমরা স্পষ্টতই পাচ্ছি ই গ্রেটার দেন ভি বা ভি গ্রেটার দেন ভি লেস দেন ই এখান থেকে। তাহলে একটা জিনিস ক্লিয়ার হলো যে আমার ব্যাটারির টোটাল যা ইএমএফ আছে তার থেকে কিছু পরিমাণ কমে যাচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স মেজার করার সময় বা মাপার সময়। এই যতটা কমে যাচ্ছে তাকেই বলবো আমরা আই আর, আই ইনটু স্মল আর। এই আই আরটাই হলো নষ্ট ভোল্ট। এটা নষ্ট হয়ে যাচ্ছে, কিসের জন্য নষ্ট হচ্ছে না, ব্যাটারির মধ্যে থাকা সাবস্টেন্সের জন্য বা ব্যাটারির যে অভ্যন্তরীণ রোধ বা ইন্টারনাল রেজিস্ট্যান্সের জন্য আমরা এই পরিমাণ পটেনশিয়ালটাকে লস করে দিচ্ছি। সেই জন্য লস্ট ভোল্ট ই মাইনাস ভি কতটা কমলো সমান আই আর, এটাকে বলা হয় লস্ট ভোল্ট বা নষ্ট ভোল্ট। তাহলে এখান থেকে দুটো জিনিস মনে রাখতে হয়, এই ইকুয়েশনটা বা এই ইকুয়েশনটা বা এই ইকুয়েশনটা অঙ্কের জন্য, আর লস্ট ভোল্ট ব্যাপারটা কি বা নষ্ট ভোল্ট ব্যাপারটা কি। আরেকবার বলছি যে কোন একটা ব্যাটারির যা ইএমএফ থাকে সেই ইএমএফ বা তড়িৎচালক বলের কিছুটা অংশ বিভব প্রভেদের আমার কাজে লাগছে, আর অল্প একটু পরিমাণটা ওর মধ্যে থাকা সাবস্টেন্সের জন্য লস হয়ে যায়। এটাকে বলা হয় লস্ট ভোল্ট বা নষ্ট ভোল্ট। ঠিক আছে, এটা আমরা আলোচনা করলাম। এরপর আমরা আসছি এই যে রেজিস্ট্যান্স, যেটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স বা রোধ বা পরিবাহী রোধ বা রেজিস্ট্যান্স বলছি, যেটা বাধা, এটা কার কার উপর কিভাবে ডিপেন্ড করে সেটা আমরা এবার আলোচনা করব। রোধ বা রেজিস্ট্যান্স কোন কোন ফ্যাক্টর বা বিষয়ের উপর ডিপেন্ড করে। এক নম্বর হচ্ছে দৈর্ঘ্য।
অর্থাৎ আমরা যদি বলি এরকম যে কোন একটা পরিবাহী তার উপাদানটা একই, অর্থাৎ আমি যদি তামার তার নিই তামার তারই নেব, রূপার তার নিলে রূপার তার নেব, এবং তার ক্ষেত্রফলটাও একই থাকবে, অর্থাৎ ক্রস সেকশন এরিয়া, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এরকম যদি তার ধরি এইটা, এই ক্রস সেকশন এরিয়াটাও একই আর উপাদানটাও একই, সাবস্টেন্সটাও একই, তখন কি হবে যে তার যত লম্বা তার রেজিস্ট্যান্স তত বেশি, অর্থাৎ তার রেজিস্ট্যান্স বা রোধের ভ্যালুটা তার লেন্থ বা দৈর্ঘ্যের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল। এটা হলো দৈর্ঘ্যের সূত্র বা দৈর্ঘ্যের উপর কিভাবে নির্ভর করে। 2 নম্বরে যদি আসি তাহলে হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। R proportional to 1/a, এখানে কি দৈর্ঘ্যটা একই থাকতে হবে, অর্থাৎ সমান দৈর্ঘ্যের তার ও উপাদান একই, অর্থাৎ একই রকম সরু তামার তার নিলাম, তাহলে উপাদানটাও একই দৈর্ঘ্যটাও একই, তাই একই দৈর্ঘ্যের এবং তামার তার নিলাম, তাহলে দৈর্ঘ্যটাও একই উপাদানটাও একই। যদি সরু তার হয় তাহলে তার রোধ হবে বেশি, মোটা তার হলে তাহলে তার রোধ হবে কম। কি রকম, এবার আমরা এই দুটোকে ছবিতে দেখাচ্ছি, তাহলে একই রকম দেখতে, এটাও কপার, এটাও কপার, তখন হচ্ছে এটা রোধ বেশি, এটা রোধ কম। আর একই রকম দৈর্ঘ্য, এখানে রোধ বেশি, যেখানে রোধ কম। এই কথাটা মনে রাখতে হবে, দুটোই কপার, এখানে উপাদান নেই। এবার এই দুটোকে একসঙ্গে করলে হয় এই ফর্মুলা, আমরা লিখবো একসঙ্গে। R proportional to L by A, তাহলে R is equal to কি হবে, রো L by A। এই রো কে বলা হচ্ছে রোধাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ রেজিস্টিভিটি। তাহলে বোঝা যাচ্ছে যে লেন্থ এবং এরিয়ার সঙ্গে যে রিলেশনটা আমরা পেলাম সেটা থাকছে, তার সঙ্গে এবার এই রোধাঙ্কের ভ্যালুর উপর ডিপেন্ড করে যাচ্ছে, যেটা বিভিন্ন সাবস্টেন্সে আলাদা আলাদা। সেই রো হলো রোধাঙ্ক, অর্থাৎ যেটা আমরা উপাদান বলতাম। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, দৈর্ঘ্য, উপাদান এবং ক্ষেত্রফল সবগুলো যদি চেঞ্জ করে তাহলে আমাদের এই সম্পর্কটাই আসল সম্পর্ক হয়ে গেল, যেটা আমাদের অঙ্কের ক্ষেত্রে কাজে লাগে। এবার এখান থেকে আমরা এই যে রোধাঙ্ক যে কোয়ান্টিটিটা পেলাম বা কোএফিসিয়েন্ট অফ রেজিস্টিভিটিটা পেলাম, এর এবার আমরা ডেফিনিশন বা সংজ্ঞাতে যাব। তাহলে এখান থেকে ঘুরিয়ে দিলে হয় রো ইজ ইকুয়াল টু আর এ বাই এল। এ সমান 1, এল সমান 1 হলে রো সমান আর হয়, অর্থাৎ যদি এরিয়াটা ইউনিট হয়, লেন্থটাও ইউনিট হয়, তাহলে যেটাই রেজিস্ট্যান্স হবে সেটাই হবে কোএফিসিয়েন্ট অফ রেজিস্টিভিটি। তাহলে আমরা সংজ্ঞাটা কি দেব, একক দৈর্ঘ্য এবং একক ক্ষেত্রফল বিশিষ্ট যে কোনো পরিবাহীর বা যে কোনো উপাদানের দুই বিপরীত পৃষ্ঠের রোধকেই বলবো রোধাঙ্ক। ঠিক আছে, এরপর আমরা আসছি, যদি আমরা ইংরেজিতে বলি কি বলবো, যে যদি এরকম একটা কন্ডাক্টর নেওয়া হয় বা সাবস্টেন্স নেওয়া হয় যার লেন্থটা ইউনিট এবং যার ক্রস সেকশন এরিয়াটা ইউনিট, তখন তার দুই অপোজিট ফেজের মধ্যে রেজিস্ট্যান্স হবে বা এফেক্টিভ রেজিস্ট্যান্স হবে, সেটাই হবে রেজিস্টিভিটি, কোএফিসিয়েন্ট অফ রেজিস্টিভিটি। এর ভ্যালু বিভিন্ন বিভিন্ন হয়। এর পরবর্তী আমরা যে আলোচনাতে যাব সেটা হচ্ছে যে টেম্পারেচার, উষ্ণতা। তাহলে তিনটে জিনিসের উপর ডিপেন্ড করে গেল, উপাদানের উপর বা যে সাবস্টেন্সটা আছে তার প্রপার্টির উপর, তার লেন্থের উপর, তার এরিয়ার উপর। এবার যেটা সে টেম্পারেচারের উপর। উষ্ণতার উপর বা টেম্পারেচার। আর
T is equal to R0 into 1 plus alpha T, অর্থাৎ এটা হচ্ছে রেজিস্ট্যান্স বা রোধ at 0 ডিগ্রি C, এটা হলো রেজিস্ট্যান্স at T ডিগ্রি C, অর্থাৎ 0 ডিগ্রি C তে রোধ কত আর T ডিগ্রি C তে রোধ কত, এই দুটো যদি আমরা জানি, এবং এই আলফাটা হচ্ছে টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স, অর্থাৎ রোধের উষ্ণতা গুণাঙ্ক। বাংলাতে বললে আরেকবার আমি টার্মগুলো বলে দিচ্ছি। টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় রোধ আর টি, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় রোধ আর 0, আর আলফাটা হলো রোধের উষ্ণতা গুণাঙ্ক, টি হলো টেম্পারেচার বা উষ্ণতা, 0 ডিগ্রি সি থেকে কতটা আমরা বাড়িয়েছি। এই সম্পর্ক থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি যত টেম্পারেচার বাড়বে তত কিন্তু রোধটা বৃদ্ধি পাবে বা ইনক্রিজ করবে, অর্থাৎ টেম্পারেচারের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু হচ্ছে এই ইকুয়েশন মেইনটেইন করে, সরাসরি না, এই ইকুয়েশন মেইনটেইন করে হচ্ছে। এটা হলো উষ্ণতা। তাহলে এখন প্রশ্ন দাঁড়িয়ে যাচ্ছে যে কোনো কন্ডাক্টর বা সাবস্টেন্স বা পরিবাহীর ক্ষেত্রে আমরা যখন রোধের কথাটা বলবো বা রোধাঙ্কের কথাটা বলবো, আমাদেরকে কিন্তু টেম্পারেচারটা মনে রাখতে হবে বা উল্লেখ করা উচিত। সেখানে একটা एग्जांपल হচ্ছে এরকম যে 18 ডিগ্রি সি টেম্পারেচার বা উষ্ণতাতে তামা রোধাঙ্ক জেনারেলি হয় যেটা 1.78 into 10 to the power minus 6 ওহম সেমি। এইটার অর্থটা তাহলে আমরা মনে রাখবো যে যখন ওই কপার যে রড বা কপার যে দণ্ড বা তামার যে দণ্ড বা পরিবাহী যদি 18 ডিগ্রি সি টেম্পারেচারে রাখা থাকে এবং তার লেন্থ যদি 1 সেন্টিমিটার হয় মানে দৈর্ঘ্যটা, আর ক্ষেত্রফল যদি 1 সেমি স্কয়ার বা 1 বর্গ সেমি হয়, বা এরিয়াটা ক্রস সেকশন এরিয়াটা যদি 1 বর্গ সেমি হয়, তখন তার রেজিস্ট্যান্সের ভ্যালুটা হচ্ছে 1.78 into 10 to the power minus 6 ওহম। তাহলে আমাদের ওহম সেমি লেখা আছে কেন না, এইটাই আসলে রো এর ইউনিট। রো মানে রোধাঙ্ক, তার একক ও মাত্রা কি করে আসবে না, রো ইজ ইকুয়াল টু আর এ বাই এল। তাহলে রেজিস্ট্যান্সের কি ছিল ওহম, ওহমের সিম্বলটা দেখবে ওহম, মিটার স্কয়ার বাই মিটার, তাহলে ওহম মিটার, এটা এসআই তে, সিজিএস হলে হবে ওহম সেমি। মাত্রাটা এখানে করে দিলাম, মাত্রা বা ডাইমেনশনটা হবে m l স্কয়ার t টু দি পাওয়ার মাইনাস 3 i টু দি পাওয়ার মাইনাস 2, এটা ছিল রেজিস্ট্যান্সের ডাইমেনশন, তার সঙ্গে একটা l স্কয়ার গুণ হবে, নিচে একটা l গুণ হবে, তাহলে হবে m l কিউব t টু দি পাওয়ার মাইনাস 3 i টু দি পাওয়ার মাইনাস 2, এই হলো ডাইমেনশন। তাহলে মাত্রা দুটো একক এসআই সিজিএস কিভাবে এলো আলোচনা করলাম, এবং 18 ডিগ্রি সি টেম্পারেচারে তামার রোধাঙ্ক এত, এইটার মানেটা কি এটাও আমরা আলোচনা করলাম। এছাড়াও বেশ কিছু পয়েন্ট আছে, সেগুলোতে আমরা একটা একটা করে আসছি। অর্থাৎ এইখান থেকে কিন্তু ব্যাখ্যামূলক কোশ্চেন আসতেই পারে যে যে কোনো পরিবাহী রোধ কিসের উপর কিভাবে নির্ভর করে। এরপর আমরা আসছি আলো, লাইটের উপর কিভাবে ডিপেন্ড করবে। মনে রাখতে হবে সেলেনিয়াম ধাতু অর্থাৎ সেলেনিয়াম মেটালের উপর যদি লাইট ফেলা হয় তাহলে তার কিন্তু রোধের পরিমাণটা হ্রাস পাবে। সেলেনিয়াম ধাতুর উপর আলো পড়লে কিন্তু রোধের পরিমাণটা কমে যায়। তারপরে নেক্সট পয়েন্ট হচ্ছে চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড। যদি বিসমাথ ধাতুর উপর চৌম্বক ক্ষেত্র ফেলা হয় তাহলে তার রেজিস্ট্যান্সের ভ্যালুটা বাড়বে। বিসমাথের উপর চৌম্বক ক্ষেত্র ইনক্রিজ করে দিলে বা বাড়িয়ে দিলে তার কিন্তু রেজিস্ট্যান্সের ভ্যালুটা বাড়বে। এর পরের পয়েন্ট হচ্ছে চাপ বা প্রেসার।
চাপ যদি আমরা কয়লার গুঁড়ো বা কার্বন গুঁড়ো রাখি তার উপর যদি প্রেসার দিই তাহলে কিন্তু রোধের ভ্যালুটা ইনক্রিজ করবে, অর্থাৎ রোধের ভ্যালুটা ভুল বলছি, আমরা যদি কার্বন গুঁড়োর উপর চাপ প্রয়োগ করি তাহলে রোধের ভ্যালুটা কমে যাবে, কারণ ওখান থেকে এয়ারটা বেরিয়ে যায়। এয়ার হচ্ছে কুপরিবাহী বা ব্যাড কন্ডাক্টর বা ইনসুলেটর, সেটা যখন বেরিয়ে যাবে তখন কিন্তু রেজিস্ট্যান্সের ভ্যালুটা হ্রাস পাবে বা ডিক্রিজ করবে। এইগুলো হলো আমাদের অন্যান্য যে এফেক্টগুলো। এবার আসছি পরের অংশে, পরিবাহিতাঙ্কটা কি তাহলে? রোধাঙ্ক আমরা এতক্ষণ আলোচনা করলাম, এবার আসছি পরিবাহিতাঙ্ক। পরিবাহিতাঙ্কের ইংলিশ হচ্ছে কোএফিসিয়েন্ট অফ কন্ডাক্টিভিটি। কোএফিসিয়েন্ট অফ কন্ডাক্টিভিটি এটা হবে কে দিয়ে লেখা হয় বা সিগমা দিয়ে লেখা হয়, এটার নাম সিগমা। এটা সমান 1/ρ, রো এটা, তার মানে হলো পরিবাহিতাঙ্ক বা কন্ডাক্টিভিটি ইজ ইকুয়াল টু 1/রোধাঙ্ক। আর পরিবাহিতা যদি বলি, একটা টার্ম পরিবাহিতা যদি বলি তাহলে এটাকে আমরা y বা k দিয়ে লিখবো, y দিয়ে লিখতে পারি, এটা সমান 1/r, 1/রোধ, y দিয়ে লেখা হয় এটাকে। এই দুটো রিলেশন আমরা মনে রাখবো। তাহলে আমরা যদি রো এর ইউনিট ডাইমেনশন মনে রাখতে পারি, মানে একক মাত্রাটা মনে রাখতে পারি, তাহলে কিন্তু এর একক মাত্রা পেয়ে যাব। যেমন এর এককটা হবে রো মিটারের ইনভার্স, এটাকে বলা হয় মো মিটার ইনভার্স, মো MHO, OHM ওহম হতো, তার উল্টো MHO, মো মিটার ইনভার্স। এই হলো একক বা মো সেমি ইনভার্স। সিজিএস হলে কি হবে? মো সেমি ইনভার্স। ঠিক আছে, আর ডাইমেনশনটা রো এর যা ডাইমেনশন বা মাত্রা পেয়েছিলাম তাকে আমরা উল্টে দেব, এই হলো আমরা পরিবাহিতাঙ্ক পেয়ে যাব। এবার আসছে তিনটে টার্ম, পরিবাহী, অন্তরক এবং অর্ধপরিবাহী, অতিপরিবাহী। তাহলে এক নম্বরে পরিবাহী, দু নম্বরে অন্তরক, তিন নম্বরে অর্ধপরিবাহী, চার নম্বরে অতিপরিবাহী। এর ইংরেজি হচ্ছে কন্ডাক্টর, ইনসুলেটর, সেমিকন্ডাক্টর, আর এর ইংরেজি হচ্ছে সুপার কন্ডাক্টর। পরিবাহীর এক্সাম্পল হচ্ছে যে কোনো মেটাল বা ধাতু, অন্তরক গ্লাস বা কাঁচ, তারপর তোমার পেপার বা কাগজ, রাবার, এই সমস্ত গুলো। এটা সিলিকন বা জার্মেনিয়াম। আর এইটা আমি একটু পরে আসছি, তার আগে একটু বলে দিই, পরিবাহী মানে এমন কিছু মেটেরিয়াল বা এমন কিছু পদার্থ আছে যার মধ্য দিয়ে কারেন্ট খুব সহজে যেতে পারে, অর্থাৎ ইলেকট্রনের ফ্লোটা খুব ভালোভাবে হবে। অন্তরকের ক্ষেত্রে হবেই না বা একদম নেগলিজেবল, খুব কম হবে, নগণ্য হবে, যেমন কাঁচ, কাগজ, রাবার, এইগুলো। অর্ধপরিবাহীতে মাঝামাঝি, মানে না খুব বেশি না খুব কম, এদের মাঝামাঝি থাকবে, অর্থাৎ স্বাভাবিক অবস্থায় যারা ইনসুলেটর, কিন্তু হিট বা অন্য কিছুর এফেক্ট পেলে যে হয়ে যাবে কন্ডাক্টর, এরকম হলো সিলিকন এবং জার্মেনিয়াম। অতি পরিবাহীর এক্সাম্পল কিন্তু খুব আলাদা রকম, অর্থাৎ প্রত্যেকটা মেটাল একটা সার্টেন টেম্পারেচারে এলে তার কিন্তু পরিবহন ক্ষমতাটা অনেক গুণ বেড়ে যায়। যেমন আমি যদি বলি যে মেটাল, যে কোনো ধাতু সাধারণ উষ্ণতায় হচ্ছে পরিবাহী, তড়িৎ পরিবহন করতে পারে। আমরা যদি তার টেম্পারেচারটা কমাতে থাকি, অর্থাৎ উষ্ণতাটা যদি কমায়, তাহলে কিন্তু তার রোধের পরিমাণটা হ্রাস পাবে, অর্থাৎ ডিক্রিজ করে যাবে, কমে যায় রেজিস্ট্যান্সটা। যখনই রেজিস্ট্যান্স কমে যাবে, কারেন্টের ভ্যালুটা খুব হাই হবে। তখনই যদি আমরা আইডিয়ালি ভাবি যে রেজিস্ট্যান্সটা জিরো, অর্থাৎ কারেন্ট হয়ে যাচ্ছে ইনফাইনাইট বা অসীম,
তখনই সেটাকে বলবো অতি পরিবাহী বা সুপার কন্ডাক্টর। এর এক্সাম্পল কিরকম দেব, আমরা এর এক্সাম্পল দেব 4.2 কেলভিন, মানে অনেকটাই কম। 0 কেলভিন হলে আমরা জানি যে অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, তার থেকে একটু বেশি। এই কেলভিন উষ্ণতায় বা টেম্পারেচারে পারদ মার্কারি অতি পরিবাহী। অর্থাৎ সবাই অতি পরিবাহী হতে পারে বা সমস্ত মেটাল অতি পরিবাহী বা সুপার কন্ডাক্টর হতে পারে সার্টেন একটা টেম্পারেচারে গেলে। সেই জন্য আমাদেরকে টেম্পারেচার দিয়ে মুখস্থ রাখতে হবে। বোঝা গেল কথাটা? তারপর আমরা আসছি পরের অংশে। এবার আমি কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স বা রোধের সমবায় নিয়ে আলোচনা করব, এবং এই আলোচনাটা আমি দুটো কম্বিনেশনে একসঙ্গে আলোচনা করব, তাহলে বুঝতে সুবিধা হবে। কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স বা রোধের সমবায়। ভাগ করে নিলাম, এই দিকটা শ্রেণী বা সিরিজ, ওই দিকটা সমান্তরাল বা প্যারালাল, ভাগ করে নিলাম। রেজিস্ট্যান্সের সিম্বলটা কি, আমরা একটা খাঁজ কাটা ছবি এঁকেছিলাম এই রকম। এটা হচ্ছে রেজিস্ট্যান্সের সিম্বল। তাহলে এটা একটা রোধ বা রেজিস্ট্যান্স বা R1 ধরলাম, আর একটা ধরলাম R2, আর একটা ধরলাম R3। অর্থাৎ প্রথম রেজিস্ট্যান্সটা যেখানে শেষ হলো তারপর দ্বিতীয়টা শুরু হলো, আবার দ্বিতীয়টা যেখানে শেষ তারপর তৃতীয়টা শুরু। যদি এইভাবে কম্বিনেশন আরো থাকে, আমরা তিনটে এঁকেছি, আরো থাকতে পারে, তখন এইরকম সমবায়কে আমরা বলবো শ্রেণী সমবায় বা কম্বিনেশন অফ সিরিজ। একইভাবে যদি আমরা যেরকম সমান্তরাল রেখা আঁকতাম, এই একটা, আবার এই একটা, আবার এই একটা, তিনটে নিয়ে আমরা করছি, কিন্তু এটা মোর দ্যান 3 হতে পারে। এই তিনটে রেজিস্ট্যান্সকে আমরা এই দুটো পয়েন্টের সঙ্গে জুড়ে দিয়েছি, সেই জন্য সবগুলো সমান্তরাল রেখার মতো দেখতে লাগছে। এটাকে বলবো আমরা সমান্তরাল সমবায়। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। 2 নম্বর পয়েন্টে আমরা মনে রাখবো, এখানে যেহেতু লাইনটাকে আমরা যদি একটা রাস্তা হিসাবে ভাবি, তাহলে একটাই রাস্তা, তার তিনটে বাধা, মাঝখানে একটাই রাস্তা, তিনটে বাধা। এটাতে কিন্তু তিনটে রাস্তা আলাদা, এই প্রান্তে জোড়া ছিল, এই প্রান্তে আবার জুড়ে গেছে। মানে ধরো কোন একটা পয়েন্ট থেকে যদি আমরা যাত্রা শুরু করি আর একটা জায়গায় যেতে চাই, তিনটে তার রাস্তা আছে, সেজন্য তিনটে রাস্তাতে কিন্তু লোকজন ভাগ হওয়ার সম্ভাবনা আছে। তাহলে এটাতে আমরা বলবো কারেন্ট বা প্রবাহ, প্রবাহ বা কারেন্ট এটা সেম, মানে একই। ভি বা বিভব প্রভেদ আলাদা, বিভব প্রভেদ ভি এটা আলাদা বা ভিন্ন। এটাতে উল্টো, যেহেতু দুটো পয়েন্ট মিলে যাচ্ছে দু প্রান্তে, সেজন্য এখানে আমরা মনে রাখবো বিভব প্রভেদ বা পটেনশিয়াল ডিফারেন্স যেটা ভি, এটা একই। তাহলে কে আলাদা? প্রবাহ। তিনটে লাইনে কারেন্ট আলাদা, ভিন্ন। এই 3 নম্বরে। তাহলে এবার এখানে প্রশ্ন আসছে, ভি যদি ভিন্ন হয় তাহলে V1 সমান IR1, V2 সমান IR2, V3 সমান IR3। আমি খুব টেকনিক্যালি করে দিচ্ছি অঙ্কের হিসাবটা, বাকিটা তোমরা কিন্তু ভাষা দিয়ে বা বই দেখে পরে রেডি করে নিতে পারবে। মনে রাখার জন্য যেটা যে টেকনিকে মনে রাখতে হবে আমি সেটাই বলছি। তাহলে ভি আলাদা, তিনটের আলাদা আলাদা ভি পেলাম, তাহলে টোটাল ভি হবে কত? V1 প্লাস V2 প্লাস V3। আমি যদি এই তিনটে রেজিস্ট্যান্সের পরিবর্তে একটাই রেজিস্ট্যান্স লাগাই, তখন সেটাকে যদি বলি আর, এই আর কে বলা হয় তুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, তুল্য রোধ। এটা ইকুয়াল টু তখন হবে IR1 প্লাস IR2 প্লাস IR3। এখান থেকে পাবো R ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3। অতএব R ইকুয়াল টু R1 প্লাস R2
প্লাস R3 প্লাস ডট ডট ডট, আর যত খুশি থাকবে প্রত্যেকটা থেকে কিন্তু বেশি হবে। তার অতএব তুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইজ গ্রেটার দেন যে কোনো রোধ, সমবায় যে কোনো রোধের থেকে এটা কিন্তু বেশি। ঠিক একইভাবে যদি ওইখানে হিসাব করি, তাহলে এখানে আমাকে I1 আলাদা হবে, I2 আলাদা হবে, I3 আলাদা হবে, তিনটে আলাদা আলাদা। তাহলে এখানে হিসাবটা কি দাঁড়াবে? I1 সমান V বাই R1, I2 সমান V বাই R2 ওহমস ল থেকে I সমান V বাই R, এই ফর্মুলা ইউজ করে। I3 সমান V বাই R3। তাহলে আমরা লিখতেই পারি I ইজ ইকুয়াল টু I1, এটা I টোটাল কারেন্ট, তিনটেতে ভাগ হয়ে যায়। I এর জায়গায় লিখব V বাই R, V বাই R, R মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, V বাই R1 প্লাস V বাই R2 প্লাস V বাই R3। V যদি কমন নিয়ে নিই তাহলে 1 বাই R ইজ ইকুয়াল টু 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। অতএব জেনারেলি হবে 1 বাই R ইজ ইকুয়াল টু 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3 প্লাস ডট ডট ডট। অতএব 1 বাই R গ্রেটার দেন 1 বাই R1, অতএব R লেস দেন R1। তাহলে আমরা কি করব, যে তুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইজ লেস দেন যে কোনো রোধ, যে কোনো রোধের থেকে ছোট। যে কোনো রেজিস্ট্যান্সের থেকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালুটা কম হবে এখানে, আর এখানে যে কোনো রেজিস্ট্যান্সের থেকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালুটা বেশি হবে। এই হলো দুটো কম্বিনেশন আমরা একসঙ্গে আলোচনা করলাম। এবার ভাষা টাষাগুলো একটু যে কোনো বই একটা ফলো করো, যদি থাকে বা পরে যদি না তোমাদের কাছে বইটা থাকা স্বাভাবিক, আর আমার এই ক্লাসটা ফলো করলে আশা রাখছি কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্কের জন্য। এবার আমরা আসছি এই দুই ধরনের সমবায়ের মধ্যে বাড়িতে যখন ওয়্যারিং করা হয় তখন সেটা কোন সমবায়ে করা হয়, এটা এবার আমরা জানবো। এর উত্তরে বলি, বাড়িতে আমরা যে সমস্ত বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করি, যেমন পাখা, ল্যাম্প, ফ্রিজ, হিটার বা অন্যান্য যা কিছু আছে, সমস্ত যন্ত্রপাতি যখন তৈরি হয় তাদের মেকানিজমটা এমনই হয় যে প্রত্যেকটা যন্ত্র যেন আমাদের যে সাপ্লাই ভোল্টেজ বা সাপ্লাই যে লাইন, তার ভোল্টেজের মানেই যেন সব থেকে বেশি কার্যক্ষম হয়। অর্থাৎ ওই যন্ত্রগুলো সব থেকে বেশি এফেক্টিভ হবে যদি আমাদের যে সরবরাহ লাইন ভোল্টেজ অর্থাৎ 220 ভোল্টের আশেপাশে, 220, 230, 240, 250 এই পর্যন্ত ভ্যারি করতে পারে, ফ্ল্যাকচুয়েট করে বলে। তো সেই 220 ভোল্ট প্রত্যেকটা বৈদ্যুতিক যন্ত্র যেন পায়, তাহলে সেটা সব থেকে বেশি কার্যকর হয়। অর্থাৎ প্রত্যেকটা যন্ত্রের, প্রত্যেকটা বৈদ্যুতিক যন্ত্রের দুই প্রান্তের বিভব প্রভেদ বা পোটেনশিয়াল ডিফারেন্সকে হতে হবে সেম। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স সেম হয় কোন সমবায় বা কোন কম্বিনেশনে? অবশ্যই সমান্তরাল সমবায় বা প্যারালাল কম্বিনেশন। অর্থাৎ সমান্তরাল সমবায়ে একমাত্র আমরা ওয়্যারিং করতে পারি, তাহলে প্রত্যেকটি যন্ত্র কার্যক্ষম হবে। এবং সেক্ষেত্রে যেহেতু সমান্তরাল সমবায়, তাহলে একটা বৈদ্যুতিক যন্ত্র যদি খারাপ হয়ে যায় বা বিচ্ছিন্ন হয়ে যায় সেই বর্তনী, তাহলে কিন্তু অন্যগুলো কাজ করবে। বোঝা গেল? তবে বলে রাখি, ওই যে আমরা মিনিচার যেটাকে বলি, মানে ছোট ছোট টুনি বাল্বকে বা টিনি বাল্ব যেটা হয়, আমরা একসঙ্গে যে লাগে একটা চেন তৈরি করি, সেই চেনের মাঝে মধ্যে স্ট্রাকচারটা করা হয় সিরিজে, অর্থাৎ একটা কেটে গেলে বাকি অনেকগুলো ল্যাম্পই বন্ধ হয়ে যায়। তো যাই হোক, আমরা এবার আসবো এই যে তড়িৎ প্রবাহের ফলে অনেক কিছু যে এফেক্ট হয়, যেমন কোনো একটা কন্ডাক্টরের মধ্য দিয়ে যদি কারেন্ট যায়, তার কি কি এফেক্ট হতে পারে সেগুলো আমরা জানি। আমি একটু উল্লেখ করে দিই তবুও। হতে পারে তাপীয় ফল, অর্থাৎ ওই তারটা গরম হয়ে যাবে। হতে পারে চৌম্বকীয় ফল, যেটা আমরা পরে পড়বো, যে ওই তারের আশেপাশে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। আবার হতে পারে রাসায়নিক ফল, যেটা আমরা ডিসি তড়িতের ক্ষেত্রে পড়েছি যে তড়িৎ বিশ্লেষণ ঘটে। তো যাই হোক, আমাদের সিলেবাসে এখন আছে তড়িৎ প্রবাহের তাপীয় ফল, অর্থাৎ হিটিং এফেক্ট অফ স্টেডি কারেন্ট অর কারেন্ট, যেটার অপর নাম হলো জুল সূত্র বা জুলস ল। ঠিক আছে, সেটাতে আসছে।
তড়িৎ প্রবাহের তাপীয় ফল, হিটিং effect of steady current or current লিখলেও হয়। এক্ষেত্রে বলি যে কোনো একটা পরিবাহী তার, সেই তারের মধ্য দিয়ে যদি প্রবাহ যায় অর্থাৎ কারেন্ট যায়, তাহলে উৎপন্ন তাপকে যদি আমরা এইচ লিখি সমানুপাতিক বা প্রপোর্শনাল টু হবে আই স্কয়ার। যখন ওই তারের রোধ আর বা রেজিস্ট্যান্স আর এবং ওই কারেন্ট পাঠানোর সময় বা তড়িৎ প্রবাহের সময় অপরিবর্তিত থাকবে বা একই থাকবে, আনচেঞ্জ থাকবে, তখন কিন্তু শুধুমাত্র কারেন্টের বর্গের বা স্কয়ারের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল। তা প্রপোর্শনাল টু আর, অর্থাৎ যখন আই কারেন্ট এবং টাইম অপরিবর্তিত থাকবে তখন রেজিস্ট্যান্সের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল। প্রপোর্শনাল টু টি, অর্থাৎ টাইমের সঙ্গে যখন আই এবং আর থাকবে অপরিবর্তিত। তাহলে একসঙ্গে লিখলে হয় আই প্রপোর্শনাল টু এইচ প্রপোর্শনাল টু আই স্কয়ার আর টি। এটাই যখন কনস্ট্যান্টে হবে তখন হবে আই স্কয়ার আর টি বাই জে, অর্থাৎ কনস্ট্যান্টটা 1 বাই জে, যেখানে জে হলো তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। একদম নামটা মনে রাখতে হবে, মানে যান্ত্রিক শক্তির সঙ্গে তাপের যে একটা রিলেশন সেটাই আমরা পাচ্ছি, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, যার ইংরেজি হচ্ছে মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট। এবার আসছে জে এর ভ্যালু কি হবে, জে সমান 1, এটা এসআই তে। কেন এইরকম, কেন এসআই তে 1, কেন ইউনিট নেই? কারণ এসআই তে ওয়ার্ক ডান এবং হিট দুটোই একক হয় জুল। আচ্ছা, সিজিএস এ কত হবে? 4.2 ইনটু 10 টু দি পাওয়ার 7, এটা হচ্ছে সিজিএস, সরি এর ইউনিটটা লিখে দিই, আর পার ক্যালোরি, এটা হচ্ছে সিজিএস। তার মানেই হলো আমরা নিচের দিকে লিখছি J is equal to 4.2 জুল পার ক্যালোরি। এটা আমাদের প্র্যাকটিক্যাল একক বা প্র্যাকটিক্যাল ক্ষেত্রে আমরা কিন্তু এটাকে বেশি বেশি ইউজ করব, কারণ আমরা জেনারেলি হিটটা ক্যালোরিতে হিসাব করি এবং ওয়ার্ক ডানটা জুলে। তো আমি একদম বলছি ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু এই জায়গাটা। সিজিএস এ 4.2 ইনটু 10 টু দি পাওয়ার 7 আর পার ক্যালোরি, অনেকে আমরা ভুল করে বলি এসআই তে 4.2 জুল পার ক্যালোরি। না, ক্যালোরি তো এসআই ইউনিট নয়, তাহলে এসআই তে কোনটা হবে? 1, অনলি 1 ইউনিট লেস, এটা মনে রাখতে হবে। তাহলে এসআই ইউনিটে যেটাই তাপ সেটাই কার্য, যেটাই হিট সেটাই ওয়ার্ক ডান। এই পুরো যেটা বলা হলো সেটাই হলো জুলস ল বা জুলের সূত্র, অর্থাৎ যেটাই তড়িৎ প্রবাহের তাপীয় ফল, ওটা যখনই বলবো আমাদের জুলের সূত্রের কথা মনে আসবে। এই ফর্মুলাটা দিয়ে আমরা অঙ্ক করব, সেটা ইউনিট অনুযায়ী জে এর ভ্যালু ভিন্ন ভিন্ন হবে। বোঝা গেল কথাটা? এবার আসছি এই যে তড়িৎ প্রবাহের তাপীয় ফল অর্থাৎ জুলস ল, এর কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল আছে। যেমন আমি যদি একটা একটা করে বলি, সেটা তাহলে এর যে ব্যবহারিক প্রয়োগ সেটাই আমি উল্লেখ করছি, একটা একটা করে বলছি। ব্যবহারিক প্রয়োগ 1 নম্বরে আসছে ইস্ত্রি বা আয়রন। ইস্ত্রিতে আমি শুধু পয়েন্ট ওয়াইজ বলে যাচ্ছি। ইস্ত্রিতে কি হচ্ছে না, আমার দরকারটা কি প্রচুর পরিমাণ হিট, তার মানে রেজিস্ট্যান্সটা হাই হতে হবে। সেই জন্য নেওয়া হয় নাইক্রোম তারের কুণ্ডলী, লোহা, নিকেল, ক্রোমিয়ামের সংকর ধাতু। মনে রাখতে হবে এর উচ্চ রোধাঙ্ক, তাহলে রোধাঙ্ক যদি উচ্চ হয় তাহলে রোধ খুব বেশি হবে এবং খুব লম্বা একটা তার, তাকে একটা জায়গার মধ্যে কুণ্ডলী পাকিয়ে রেখে দেওয়া হবে। তাহলে এই যে উচ্চ রোধাঙ্ক হওয়ার পর তার রোধটা খুব বেশি হচ্ছে, ফলে কিন্তু তাপের পরিমাণটা খুব বেশি হবে এবং সেই তাপে যাতে না গলে যায় তাপটা, সেই জন্য উচ্চ গলনাঙ্ক। এই হচ্ছে ইস্ত্রি, যেটা কিন্তু বৈদ্যুতিক হিটারের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ ইলেকট্রিক হিটারের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য, এই সেম কনসেপ্ট। কিন্তু 3 নম্বরে যেটা আসছে সেটা হচ্ছে ফিউজ তার।
ফিউজ কনসেপ্টটা কি না, আমরা দেখে থাকি যে মাঝে মধ্যে আমাদের সুইচ বোর্ডের ফিউজ বা মেন সুইচের ফিউজ তারটা কেটে যায়, যেটাকে আমরা বলি ফিউজ উড়ে গেছে। অ্যাকচুয়ালি উড়ে যাক বা পুড়ে যাক, তার সে যাই উচ্চারণ করি না কেন, ফিউজ তারটা কেটে গেলে আমাদের পুরো প্রবাহটা বিচ্ছিন্ন হয়ে যায়। এবং এটা আপাতভাবে খারাপ মনে হলেও এটাও কিন্তু ভালো, কারণ এটা হওয়ার জন্য কিন্তু আমাদের অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলো সব বেঁচে গেল। তো এই ফিউজ তারের কনসেপ্টটা কি না, এই তারটা তৈরি হয় টিন এবং সীসার সংকর ধাতু, টিন ও সীসার সংকর ধাতু তৈরি। এর কি কনসেপ্ট, উচ্চ রোধাঙ্ক, রোধাঙ্কটা খুব বেশি মানে রোধ খুব বেশি, তাহলে প্রচুর পরিমাণ তাপ উৎপন্ন হবে। এবং এর ক্যারেক্টার হয়ে যায় নিম্ন গলনাঙ্ক, অর্থাৎ মেল্টিং পয়েন্টটা খুব লো হয়ে যাওয়ার জন্য এটা সহজে গলে যাবে, তাহলে সহজে কেটে যাবে। তাহলে কোএফিসিয়েন্ট অফ রেজিস্টিভিটি বা রেজিস্টিভিটি খুব হাই, তাহলে হিট এনার্জিটা প্রচুর প্রচুর উৎপন্ন হবে। টিন ও সীসা দিয়ে তৈরি, মানে লেড এবং টিন দিয়ে তৈরি, আর ওর মেল্টিং পয়েন্টটা খুব লো হওয়ার জন্য সহজে কিন্তু পুড়ে গলে যাবে। এই হচ্ছে আমাদের ফিউজ তার। আর একটা হয় বৈদ্যুতিক বাতি, যেটা আমরা জানি, যেটাকে আমরা বলি বাল্ব বলি। তাহলে ফিউজ তার, এটা বাল্ব। সেক্ষেত্রে এটা যেটা থাকে টাংস্টেনের ফিলামেন্ট, এটাও কিন্তু খুব সরু হয় এবং খুব লম্বা তার, সরু লম্বা তার, যেটাকে খুব আমরা স্প্রিং এর মতো করে পাকিয়ে রেখে দিই, ওর মধ্যে দিয়ে কারেন্ট গেল, এত পরিমাণ হিট এনার্জিটা তৈরি হবে যে হিটটা লাইটে কনভার্ট হয়ে যাবে। অর্থাৎ প্রবাহের ফলে প্রচুর পরিমাণ যে তাপটা উৎপন্ন হয়, সেই তাপ আর আলোক শক্তিতে রূপান্তর হবে, ফলে আমরা কিন্তু বাল্ব থেকে আলোটা পাবো। এই হলো আমাদের আজকের আলোচনা, অর্থাৎ জুল সূত্রের ব্যবহারিক প্রয়োগ পর্যন্ত আমরা আলোচনা করলাম। এবার আসছি আজকের এখান থেকে কিছু প্রশ্ন দিচ্ছি, যে প্রশ্নগুলো তোমরা বাড়িতে করে আমাকে কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? লিখে নেবে প্রশ্নগুলো। 1 নম্বর কোশ্চেন, একটি পরিবাহীর দুই প্রান্তের বিভব 18 ভোল্ট ও 3 ভোল্ট। পরিবাহীর রোধ 10 ওহম হলে প্রবাহ কত? এর ইংলিশ করলে হয় ইফ the potential of two ending point বা two end point of a conductor be 18 volt and 3 volt, then if the resistance of the conductor is 10 ohm, what is the current? 2 নম্বর, তিনটি 5 ওহম রোধের সমান্তরাল সমবায়ের তুল্য রোধ কত? অর্থাৎ if 3 resistor of 5 ohm each connected in parallel combination, what is the equivalent resistance? আর
3 নম্বরে আরেকটা দিচ্ছে, যদি কোনো পরিবাহী তারে প্রবাহের ফলে 420 ক্যালোরি তাপ উৎপন্ন হয়, তাহলে কত কার্য করা হয়েছে? if the heat produced in a conductor due to current, then what is the mechanical work? এখানে একটু each 420 calorie, then what is the mechanical work done? এই তিনটে কোশ্চেনের অ্যান্সার তোমরা করে আমাকে কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, ভালো থেকো। এর পরের ক্লাসে আবার দেখা হবে, আমরা আসবো পরে।